স্বাধীনতার পূর্বে হোক বা পরে বাংলাদেশিদের বারবার সরকার বিরোধী লড়াইয়ে নামতে হয়েছে, কারণ দেখা গেছে যারা এককালে গণতন্ত্র ও স্বাধীনতার প্রতিশ্রুতি দিয়েছিল তারাই সময়ের সাথে রূপ পাল্টিয়ে হয়ে ওঠে স্বৈরশাসক। এমনই এক লড়াইয়ে আমাদের ছাত্র জনতা বিজয়ী হয়েছে 5ই আগস্ট, যেদিন শেখ হাসিনা 15 বছর ক্ষমতায় থাকার পর পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান। বলা হয়ে থাকে তিনিও স্বৈরাচারীর পথ বেছে নিয়েছিলেন। বাংলাদেশ 3টি সফল গণ অভ্যুত্থানের সাক্ষী হয়েছে। 1969 সালে আইয়ুব খানের বিরুদ্ধে, 1990 সালে এরশাদের স্বৈরশাসন রুখে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে এবং সর্বশেষ শেখ হাসিনার বিরুদ্ধে এই জুলাই বিপ্লব। এই সংগ্রামগুলোর পেছনে রয়েছে অসংখ্য ত্যাগের গল্প। আমরা দেখেছি কত জীবন বলি হয়েছে শিশু কিশোর যুবক বৃদ্ধ ও ছাত্র সমাজের, কারণ ক্ষমতাবানকে হটানো কোনো সহজ কাজ নয়। কেমন করে ঘটলো এই সরকারগুলোর পতন? কিভাবে আমাদের শিক্ষার্থীদের সাথে জেগে উঠল দেশের মানুষ? একটি স্বৈরতান্ত্রিক সরকার কী কৌশল ব্যবহার করে টিকে থাকে? এসব আমরা জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। শুরু করি পাকিস্তান যুগের আইয়ুব খানের শাসনামল থেকে। মোহাম্মদ আইয়ুব খান 1958 থেকে 1969 সাল পর্যন্ত পাকিস্তানের রাষ্ট্রপতি ছিলেন। তিনি হয়তো আরও কিছু বছর থাকতে পারতেন, তবে জনগণ সেটা হতে দেয়নি। যদিও তার শাসনামলের মূল বৈশিষ্ট্য ছিল দুর্নীতি, স্বজনপ্রীতি এবং বাকস্বাধীনতার দমন, জনসাধারণকে সন্তুষ্ট রাখার জন্য তিনি একটি বিশেষ কৌশল প্রয়োগ করতেন। তার শাসনামলকে বলা হতো ডেকেড অফ ডেভেলপমেন্ট। এর কারণ হলো তিনি পাকিস্তানে নতুন শিল্প কলকারখানা, সড়ক ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ করেছিলেন, সাথে অনেক প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয় গড়ে তুলেছিলেন। তিনি দেখাতে চাইতেন যে তার নেতৃত্বে দেশে কতটা উন্নয়ন হয়েছে। কিন্তু যখন আয় বৈষম্য বা ইনকাম ইনইকুয়ালিটি তুমুল পর্যায়ে চলে গেল এবং জীবনযাত্রার মান ক্রমাগত খারাপ হতে থাকলো, তখন বাংলার মানুষ এই গল্প অবিশ্বাস করতে শুরু করলো। শুরু হলো আন্দোলন একটি উন্নত জীবনের জন্য। ছাত্ররা রাস্তায় নামে 1968 সালের শেষের দিকে। বেশ কয়েকটি ছাত্র সংগঠন একত্রিত হয়ে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে ও 4 জানুয়ারি তাদের 11 দফার দাবি ঘোষণা করে। এই 11 দফায় অন্তর্ভুক্ত ছিল শেখ মুজিবের 6 দফা। তাছাড়া তারা চাকরির নিশ্চয়তা, অধ্যাদেশ বাতিল করে শিক্ষা প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসন, সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, বাক ও সংবাদপত্রের স্বাধীনতা এবং কালো আইনগুলোর প্রত্যাহার চেয়েছিল। কিন্তু আইয়ুব খান কিছুই মানতে রাজি হননি। উল্টো তিনি শুরু করলেন নিপীড়নের যাত্রা। সংগ্রাম পরিষদ 144 ধারা অমান্য করে মিছিল নামায়। ছাত্ররা হয় আহত এবং গ্রেফতার। কিন্তু আন্দোলন থমকে যায়নি, বরং ছড়িয়ে পড়ে সব শিক্ষা প্রতিষ্ঠানে। এক পর্যায়ে রাজনৈতিক দলগুলো আন্দোলনে নামে। এই সময়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ভূমিকা ছিল অমূল্য। তিনি সফলভাবে শ্রমিক, কৃষক, বামপন্থী এবং গ্রামবাসীদের সংগঠিত করেছিলেন। দরিদ্র ও সর্বহারা শ্রেণীর মধ্যে তার গ্রহণযোগ্যতা ছিল অপরিসীম। তার নেতৃত্বেই সবাই এগোলো। 1968 সালের নভেম্বর থেকে ভাসানী গ্রামীণ দারিদ্র্যপীড়িত কৃষকদের, দুর্নীতিগ্রস্ত উন্নয়ন কর্মকর্তাদের বাড়িঘর এবং তহবিল অফিস ঘেরাও করার আহ্বান জানান। 1969 সালের ফেব্রুয়ারিতে তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়েছিলেন যে শেখ মুজিবের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার না করা হলে তিনি ঢাকা সেনানিবাসে একটি পদযাত্রার নেতৃত্ব দেবেন। 22 ফেব্রুয়ারিতে তার এই দাবি মেনে নেওয়া হয়। তারিখটি ছিল 20 জানুয়ারি 1969। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান পুলিশের গুলি খেয়ে মারা যান। তার কিছুদিন পর মারা যান 9ম শ্রেণীর শিক্ষার্থী মতিউর রহমান মল্লিক এবং রিকশা চালক রুস্তম আলী। আর সইতে পারল না দেশের মানুষ। আন্দোলনটি সমগ্র পূর্ব পাকিস্তানকে গ্রাস করে নিল। কৃষক, কারিগর ও শ্রমিকরা ব্যাপকভাবে আন্দোলনে যোগ দেয়। আইয়ুব খান 26 মার্চে পদত্যাগ করেন। তার এটি ছাড়া আর উপায় ছিল না। এই অর্জনের জন্য 61 জনকে তাদের জীবন ত্যাগ করতে হয়েছিল। একটি কথা আছে, ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করে। এরশাদের বেলায় সেটিই হলো। তখনকার স্বৈরাচার বিরোধী আন্দোলন এরশাদকে তার গদি থেকে সরালো 6 ডিসেম্বর 1990 সালে। এইচ.এম. এরশাদ মার্চ 24, 1982 সালে রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন। এরশাদ আইয়ুব খানের মতোই উন্নয়নের কৌশল প্রয়োগ করেন। যেমন তিনি উপজেলা ব্যবস্থা চালু করেন এবং দেশের বিভিন্ন স্থানে অনেক সড়ক, মহাসড়ক নির্মাণ করেন। সাথে নির্বাচনে কারসাজি এবং বিরোধী দলগুলোকে দমন করে 8 বছর তিনি টিকে থাকেন। পরে আওয়ামী লীগ, বিএনপি ও বামপন্থীদের রাজনৈতিক জোট তাকে মোকাবেলা করতে সক্ষম হয়। 1987 সালে যুবলীগের সমাবেশে পুলিশের গুলিতে নিহত হন নূর হোসেন, যার গায়ে লেখা ছিল স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। তার মৃত্যুর পর আন্দোলন নতুন শিখরে পৌঁছে। পুলিশি বাড়াবাড়ির জবাবে বিএনপি, আওয়ামী লীগ সহ সব দল দেশব্যাপী আন্দোলন শুরু করে। ছাত্ররা যোগ দিয়ে আন্দোলনকে আরও মজবুত করে। 3 বছর আন্দোলন চলার পর 19 নভেম্বর 1990 সালে 3 জোটের রূপরেখা প্রকাশিত হয়, যেখানে বলা হয়েছিল কিভাবে একটি তত্ত্বাবধায়ক সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কাজ করবে।
কিছুদিন পর ছাত্ররা কারফিউ অমান্য করে, সাংবাদিকরা সংবাদপত্র বন্ধ করে দেয়, আদালত বন্ধ করে দেওয়া হয় এবং ডাক্তার ও শিক্ষকরা তাদের চাকরি ছেড়ে দেন। বিদায় ঘণ্টা আর উপেক্ষা করতে পারেননি এরশাদ। দাবি করা হয়ে থাকে যে এই পুরো আন্দোলনের মাঝে ৩৭০ জন মানুষের মৃত্যু হয়। ফিরে আসি বর্তমানে। আমাদের ৩ গণ অভ্যুত্থানের মধ্যে আছে কিছু মিল ও অমিল। যেমন ৩টি শুরু করেছে ছাত্র সমাজ এবং সাধারণ মানুষের অংশগ্রহণে তা হয় শক্তিশালী। ৬০ এবং ৮০-এর দশকে রাজনৈতিক দলগুলো নেতৃত্ব দিয়েছিল, কিন্তু বলা হয় শেখ হাসিনার বেলায় আন্দোলনে সামিল হওয়ার মতো এমন কোনো বিশ্বাসযোগ্য বড় দল ছিল না, তাই শিক্ষার্থীরাই দিয়েছে নেতৃত্ব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, বামপন্থীরা ৬০-এর দশকে একটি বড় ভূমিকা পালন করেছিলেন, যখন শ্রমিক ও কৃষক সংগঠনগুলো সক্রিয় ছিল। ৮০ দশকে সেই জায়গাটি নিয়েছিল রাজনৈতিক দলগুলো। ২০২৪-এর বিশেষত্ব হলো যে কোনো স্বীকৃত ছাত্র সংগঠন আন্দোলনের নেতৃত্ব দেয়নি। আন্দোলনটি কিভাবে এগিয়ে চলেছে সে সম্পর্কে সরকার এবং প্রচলিত রাজনৈতিক দলগুলো অনেকাংশে অপরিজ্ঞাত ছিল। তিনি আরও বলেন, যেই মাত্রায় শিক্ষক সমাজ এবার এগিয়ে এসেছে তা আগে দেখা যায়নি এবং মুক্তিযুদ্ধ বাদে এই দেশ এমন রক্তপাতের কখনো সাক্ষী হয়নি। জনগণের মৌলিক চাহিদার হাহাকার উপেক্ষা করে শেখ হাসিনাও উন্নয়নের আখ্যান ব্যবহার করতেন। বারবার মনে করিয়ে দিতেন পদ্মা সেতু, মেট্রো রেল ও এক্সপ্রেসওয়ের কথা। ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশের স্বপ্ন তিনি দেখিয়েছিলেন। বোঝাতে চেয়েছিলেন উন্নয়ন তার তত্ত্বাবধানেই হয়েছে এবং তাকে ছাড়া আর কোনো বিকল্প নেই। বিকল্প খোঁজার যে প্রক্রিয়া, নির্বাচন, সেটাতেই ছিল নানান বাধা। জনগণ দেখেছে যে গত ১৫ বছরে কীভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশচুম্বী হয়েছে। মানুষ হত্যা বা গুম হয়েছে, বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। কেউ এই স্বৈরাচারী প্রবণতা আর সহ্য করতে পারেনি। শেখ হাসিনার শাসনামলে সেই পুরনো কৌশলেরই পুনরাবৃত্তি ঘটল। তিনি এতটাই নাগরিক অসন্তোষ অর্জন করেছিলেন যে তারা তাকে ক্ষমতাচ্যুত করতে রাস্তায় নেমে জীবন বাজি রাখতে প্রস্তুত হয়ে গেল। জবাবে তার সরকার ছাত্র জনতার উপর গুলি চালানোর নির্দেশ দেন। নূর ও আসাদের মতো মারা গেল আবু সাইদ ও মীর মাহফুজুর রহমান মুগ্ধ। শুরুতে সেই ৬০-এর দশকের মতো ছাত্রদের দাবি ছিল চাকরির, কিন্তু শত মানুষ মারা যাবার পর সেই দাবি হয়ে গেল সরকারের পদত্যাগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাড়া পেল পুরো দেশের। কারফিউ অমান্য করে হাঁটতে শুরু করলো সবাই গণভবনের দিকে। বাধ্য হয়ে দেশ ত্যাগ করতে হলো শেখ হাসিনার। এই ঘটনাগুলো বিচার করে আমরা বলতে পারি যে রাষ্ট্র পরিচালনার জন্য মানুষের মৌলিক চাহিদাগুলোর গুরুত্ব সবার আগে, যেমন মত প্রকাশের স্বাধীনতা, সাশ্রয়ী মূল্যের প্রয়োজনীয় জিনিসপত্র, আয়ের একটি স্থিতিশীল উৎস এবং নিরাপত্তা। নজরকাড়া উন্নয়ন এই চাহিদাগুলো পূরণ করতে পারে না। আমাদের স্বৈরশাসকরা এগুলো নিশ্চিত করতে পারেননি। বহুমুখী এসব অসন্তুষ্টি জমা হতে হতে বিস্ফোরক হয়ে পতন ঘটিয়েছে। এখন প্রশ্ন হলো, ভবিষ্যতে নতুন স্বৈরশাসক ক্ষমতা এলে কি দেশ আরেকটি গণঅভ্যুত্থান দেখবে?